আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আসমা আক্তার আশা, প্রভাষক অর্থনীতি, রাজধানী আইডিয়াল কলেজ, ঢাকা। সাম্প্রতিক সময় আমরা একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এই সংকটময় অবস্থায় আতঙ্কিত না হয়ে ধৈর্য এবং সচেতনতার মাধ্যমে এই সংকটময় অবস্থার মোকাবেলা করতে হবে। এই করোনা ভাইরাসের সময় প্রতিবার ভালো করে সাবান দিয়ে হাত দিতে হবে। মনে রাখতে হবে, এই করোনা ভাইরাসটি হাতের মাধ্যমে আমাদের চোখ, কান, নাক, মুখে প্রবেশ করে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতায় আমাদের এই করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারে। আমাদের সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। একমাত্র নিয়মতান্ত্রিক সচেতনতাই পারে আমাদের এই করোনা ভাইরাস থেকে রক্ষা। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের অর্থনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের সংগঠন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব সংগঠনের ধারণা বা সংগঠন কাকে বলা হয়। উৎপাদনের বিভিন্ন উপাদানের মধ্যে সংগঠন একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভূমি, শ্রম, মূলধন প্রভৃতি উপাদানকে একত্রে করে তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করাকেই সংগঠন বলা হয়। অতীতে এই সংগঠনকে আলাদা উপাদান হিসাবে বিবেচনা করা হতো না, কিন্তু বর্তমান সময়ে উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় শ্রম বিভাগ প্রবর্তন এবং যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি পরিবর্তন করতে হয়। তাই উৎপাদনের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন করা একান্ত অপরিহার্য। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় কাঁচামাল ক্রয়, শ্রমিক নিয়োগ, মূলধন ও যন্ত্রপাতি সংগ্রহ প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাই এই উপাদানের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করে সংগঠনের একমাত্র কাজ। উৎপাদনের বিভিন্ন উপাদান ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এদেরকে একসাথে করে এদের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে সংগঠনের প্রধান কাজ। এই সংগঠনের ধারণা সম্পর্কে প্রফেসর মিলওয়ার্ড সেজ, healthy and interdependent competition between work and worker is organization। অর্থাৎ এই সংগঠন সম্পর্কে মিলওয়ার্ড তার মধ্যে ব্যাখ্যা দিয়েছেন যে কর্ম এবং কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্কই হলো সংগঠন। সংগঠনের ধারণা সম্পর্কে আরেকজন অর্থনীতিবিদ অধ্যাপক হ্যারির মতে একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন উপাদানের সুষ্ঠু সমন্বয় সাধনের প্রক্রিয়াই হলো সংগঠন। সুতরাং আমরা যদি সংক্ষেপে এই সংগঠন সম্পর্কে বলতে চাই, এভাবে বলতে পারি যে ভূমি, শ্রম, মূলধন এদেরকে একত্রে করে এদের কাজের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াটাই হলো সংগঠন। এখন আমি আলোচনা করব সংগঠক বা উদ্যোক্তার কার্যাবলী নিয়ে। তার আগে আমি তোমাদের বলে নিচ্ছি যে সংগঠকটা কি বা সংগঠক কাকে বলে। সংগঠক হচ্ছে যারা সংগঠনের মূল দায়িত্ব পালন করে এবং সংগঠনের যাবতীয় ঝুঁকি গ্রহণ করে তাদেরকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। মানে মেন কথা হচ্ছে সংগঠনের মালিকই হচ্ছে সংগঠক। এবার আমি আলোচনা করব সংগঠকের কার্যাবলী নিয়ে। আধুনিক উৎপাদন ব্যবস্থায় সংগঠক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
সংগঠক যে কার্যাবলীগুলো সম্পাদন করে তা আমি তোমাদেরকে ধাপে ধাপে আলোচনা করে বুঝিয়ে দিব। সংগঠনের কার্যাবলীর কিছু পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উৎপাদন একত্রীকরণ ও সমন্বয় সাধন। 3 নম্বর হচ্ছে উৎপাদন কার্যের তত্ত্বাবধান ও পরিদর্শন। তারপরে পয়েন্ট হচ্ছে আয় বন্টন, ঝুঁকি গ্রহণ, নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন। এখন আমি তোমাদের সামনে প্রথম পয়েন্ট উৎপাদনের পরিকল্পনা গ্রহণ, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। উৎপাদনের পরিকল্পনা গ্রহণ, যে ব্যক্তি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সেই ব্যক্তিকে শুরু থেকে শেষ পর্যন্ত উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে হয়। যে ব্যক্তি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক তাকে চিন্তা করতে হবে কোন দ্রব্য উৎপাদন করতে হবে, কতটুকু উৎপাদন করতে হবে, কোথায় উৎপাদন করতে হবে। এটাই হচ্ছে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উপাদান একত্রীকরণ ও সমন্বয় সাধন। উপাদান একত্রীকরণ কোনগুলো? উপাদান কোনগুলো? ভূমি, শ্রম, মূলধন, এই 3টি উপাদান। এই 3টি উপাদানকে কি একত্রীকরণ করে? সে হচ্ছে সংগঠক। এই সংগঠক এই যে উপাদানগুলো একত্রীকরণ করবে সেগুলো কি? ভূমি, শ্রম, মূলধন, এগুলোকে একত্রে করে এদের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের প্রক্রিয়ার প্রধান কাজ হলো সংগঠকের। উৎপাদনের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি কাঁচামাল ক্রয় করতে হয়। তারপর হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, এদেরকে একত্রে করে এদের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের প্রক্রিয়া সাধন করতে হয়। কোনো উৎপাদন প্রতিষ্ঠান যদি এদের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করতে পারে তাহলে কি হয়? অধিক মুনাফা অর্জন করতে পারে। সংগঠকের আরেকটি কাজ হলো, মানে এখানে উপাদান একত্রীকরণ ও সমন্বয় সাধনের মধ্যে সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে। ওরা হচ্ছে শ্রমিক নিয়োগ দেয় এবং এদের দক্ষতা অনুযায়ী এরা উৎপাদন কাজে শ্রমিককে নিয়োগ দেয়। যদি দক্ষতা অনুযায়ী উৎপাদন ক্ষেত্রে শ্রমিককে নিয়োগ দেওয়া হয় তাহলে সংগঠন অধিক মুনাফা অর্জন করতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদন কার্যের তত্ত্বাবধান ও পরিদর্শন। উৎপাদনের যে 3টি উপাদান সংগঠক নেয়। 3টি উপাদান কি? ভূমি, শ্রম, মূলধন, এগুলাকে সংগ্রহ করে এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। কিন্তু এই যে উপাদানগুলো একত্রীকরণ করে এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করলেই সংগঠনকে ক্ষান্ত থাকলে চলবে না। শ্রমিকগণ ঠিকমতো কাজে নিযুক্ত হচ্ছে কিনা, কাজে ফাঁকি দিচ্ছে কিনা, এগুলো তত্ত্বাবধান সংগঠককেই করতে হবে। এগুলো তত্ত্বাবধান যদি সংগঠক করে তাহলে কি? অধিক পরিমাণ উৎপাদন হবে, আর অধিক পরিমাণ উৎপাদন হলে সংগঠক অধিক মুনাফার অধিকারী হবে। সংগঠক যদি উৎপাদন কাজ চলাকালীন সময়ে শ্রমিকদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাহলে কি হবে? সম্পদের অপব্যবহার হবে না। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে উৎপাদন কার্যের তত্ত্বাবধান ও পরিদর্শন অবশ্যই সংগঠককে করতে হবে। এবার আমি আলোচনা করব আয় বন্টন নিয়ে। আয় বন্টন উৎপাদনের ক্ষেত্রে যেসব উপাদান ব্যবহার করা হয় তাদের মধ্যে সুষ্ঠুভাবে আয়টাকে বন্টন করা সংগঠকের প্রধান কাজ। ভূমি, শ্রম, মূলধন এসব নিয়োজিত করে সংগঠক কি করে? উৎপাদন কাজ পরিচালনা করে। উৎপাদন কাজ পরিচালনা করার সময় এই যে উপাদানগুলোকে উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত করলো সেখান থেকে আয় হয়, সে আয়টা সংগঠকের হাতে জমা থাকে। সে আয়টা হচ্ছে সংগঠকের হাতে জমা থাকে। সংগঠক তখন কি করবে? ভূমি, শ্রম, মূলধন, ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, আর মূলধনের জন্য সুদ, এসব প্রাপ্য মিটিয়ে সংগঠকের হাতে যা থাকে সেটাই হচ্ছে সংগঠকের আয়। তার মানে কি? ভূমি, শ্রম, মূলধন এদের পাওনা পরিশোধ করার ফলে সংগঠকের যে উদ্বৃত্ত থাকবে সেটা হচ্ছে সংগঠকের আয়।
যদি সংগঠকের উদ্বৃত্ত না থাকে তাহলে সংগঠক কি হবে? লোকসানের সম্মুখীন হবে। সংগঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঝুঁকি বহন। ঝুঁকি বহন করা সংগঠকের গুরুত্বপূর্ণ একটা কাজ। সংগঠককে বাজারের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। বাজারের চাহিদা অনুযায়ী তাকে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে হবে। উৎপন্ন দ্রব্য সামগ্রী নিয়ে যখন সংগঠক বাজারে উপস্থিত হবে তখন যদি ওই দ্রব্যটির চাহিদা বৃদ্ধি থাকে তাহলে সে লাভবান হবে, আর যদি দ্রব্যটির চাহিদা হ্রাস থাকে তাহলে কি সে ক্ষতির সম্মুখীন হবে। তার মানে কি? তার মানে হচ্ছে সংগঠককে অবশ্যই ঝুঁকি বহন করার ক্ষমতা রাখতে হবে। হয়তোবা তার লাভ হতে পারে, হয়তোবা তার ক্ষতি হতে পারে। এটা কি? বাজারের অবস্থা পর্যবেক্ষণ করলেই জিনিসটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তোমরা এই ঝুঁকির বহনটা দুটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিতে পারবে। ভালো নম্বর পাওয়ার জন্য ভালো কিছু অবশ্যই যোগ করতে হয়। যদি ইচ্ছা হয় কিংবা আমি তোমাদের ঝুঁকি বহনের ক্ষেত্রে দুটি চিত্র দেখিয়ে দিচ্ছি, লাভ লোকসান। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা, তারপর হচ্ছে ভারসাম্য। ভারসাম্য কি? যেখানে এম আর ইকুয়াল টু এমসি শর্ত পালিত হয় সেখানে কি হয়? সেখানে ভারসাম্য অর্জিত হয়। এই যে ভারসাম্য একটা বিন্দুর নাম দাও, ই বিন্দু। আমরা এসি রেখাটা এখানে নিয়ে আসব, পি নট পি ওয়ান, এখানে একটা বিন্দুর নাম দাও এ বিন্দু, ও কিউ কিউ পি। এটা হচ্ছে আমার লাভ, এটা হচ্ছে আমার লাভের চিত্র, মানে 1 নম্বর চিত্র। এবার আমরা 2 নম্বর চিত্র যাই, লোকসান। লোকসানটা কিভাবে হবে? যখন এসি রেখাটা আমার, এটা কি রেখা? আই রেখা, পি ইকুয়াল টু এ আর, এটা পি ইকুয়াল টু এ আর। এসি রেখা মানে কি? এসি মানে হচ্ছে গড় ব্যয়, ব্যয় আমার। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে সবসময় এমসি রেখা অঙ্কন করতে হয়। এখানে ভারসাম্য শর্ত, কারণ এখানে আমার এম আর ইকুয়াল টু এমসি হয়েছে। এই আমরা দাম রেখায় যাব, এখানটা নাম দেই ই বিন্দু, এ বিন্দু, পি নট পি ওয়ান, ও কিউ নট ও কিউ। তার মানে এই আমার, এটা হচ্ছে আমার 2 নম্বর চিত্র। 1 নম্বর চিত্র হচ্ছে আমার লাভ, আর 2 নম্বর চিত্র হচ্ছে আমার ক্ষতি। এখন সংগঠককে বা উদ্যোক্তাকে চিন্তা করতে হবে, মানে সে যদি বাজারের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করে তাহলে সে এই চিত্রের সম্মুখীন হবে, লাভের সম্মুখীন হবে। আর যদি উদ্যোক্তা বা সংগঠক বাজারের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ না করে তাহলে কি সে লোকসানের সম্মুখীন হবে, মানে 2 নম্বর চিত্রের সম্মুখীন হবে। এইটুকু হচ্ছে আমার লোকসান, এইটুকু হচ্ছে আমার লাভ। তার মানে কি? বাজারের অবস্থা যদি ভালোভাবে সে একজন উদ্যোক্তা পর্যবেক্ষণ করতে পারে কিংবা বাজারের চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে তাহলে সে লাভের সম্মুখীন হবে। আর যদি দ্রব্যটি বাজারে বিক্রির পরিমাণ কম হয় তাহলে কি হবে? সে লোকসানের সম্মুখীন হবে। তার মানে এটা দাঁড়ায় যে একজন উদ্যোক্তা বা সংগঠককে উৎপাদন কাজ পরিচালনার সময় লাভ বা লোকসানের সম্মুখীন অবশ্যই হতে হবে। একজন ভালো উদ্যোক্তা যদি সে, মানে দক্ষ উদ্যোক্তা যদি সে দেশের অর্থনৈতিক অবস্থা ভালোভাবে পর্যালোচনা করে কিংবা বাজারের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করে তাহলে সে কি করবে? সে অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করবে, সময়ের দিক দিয়ে সচেতন হবে। যদি উদ্যোক্তা সময়ের দিকে বেশি সচেতন হয়, বাজারের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করে, নিজে দক্ষ হয়, তাহলে সে লোকসানের সম্মুখীন হবে, আর তা না হলে সে ঝুঁকির সম্মুখীন হবে। আমরা এটাই বোঝাতে চেয়েছি যে একজন উদ্যোক্তাকে অবশ্যই সংগঠনের কার্যাবলীর সময় ঝুঁকি গ্রহণ অবশ্যই করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন। এই যে নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন, এই সম্পর্কে অর্থনীতিবিদ জে বি ক্লার্ক, CLERK,
এর মতে উৎপাদন ক্ষেত্রে নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন করে এবং তার যথেষ্ট পরিমাণ প্রয়োগ করতে পারলে অধিক পরিমাণ উৎপাদন করা সম্ভব। একজন সংগঠক বা উদ্যোক্তার প্রধান লক্ষ্য থাকে কিভাবে কম খরচে অধিক মুনাফা অর্জন করা যায়। এই সম্পর্কে জেবি ক্লার্ক বলছেন, যদি উৎপাদন ক্ষেত্রে নতুন নতুন কলা কৌশল প্রয়োগ করা যায় তাহলে এটা সম্ভব। উৎপাদন ক্ষেত্রে নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন করে এবং তার যথামাত্রায় প্রয়োগ করতে পারলেই অধিক মাত্রা উৎপাদন করা সম্ভব হবে। আমরা এই যে পয়েন্টগুলো বললাম, সংগঠকের যে কার্যাবলী, প্রথম পয়েন্ট উৎপাদনের পরিকল্পনা গ্রহণ, উৎপাদন একত্রীকরণ ও সমন্বয় সাধন, উৎপাদন কার্যের তত্ত্বাবধান ও পরিদর্শন, আয় বন্টন, ঝুঁকি বহন, নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন। এই সমস্ত কার্যাবলী সংগঠক উৎপাদন ব্যবস্থায় করে থাকে। উৎপাদন ব্যবস্থায় সংগঠকের গুরুত্বপূর্ণ কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতাপূর্ণ সংগঠক উৎপাদনের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে সুষ্ঠু সমাধান করতে পারে। অন্যান্য যে উপাদানগুলো আছে তার মধ্যে সংগঠকের কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমি তোমাদের সামনে আলোচনা করলাম সংগঠনের ধারণা, সংগঠক এবং সংগঠকের কার্যাবলী। আশা করি আমার এই কনসেপ্টটা তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।